আজ সোমবার 23 আগস্ট ৮ ভাদ্র এবং ফার্সি ১ শাহরিবার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টসে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে লেবাননে গভীর সংকট সৃষ্টিতে মার্কিন দূতাবাস বড় ধরনের ভূমিকা রাখছে বলে হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ যে অভিযোগ করেছেন সে সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের মধ্যেই ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে শ্রোতাদের চিঠিপত্রের আসর, প্রিয়জন, প্রান্তিক আয়োজন রয়েছে নিয়মিত পরিবেশনা, কথাবার্তা, সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। আগস্টের পর আফগানিস্তানে মার্কিন সেনা থাকতে পারবে না, তালেবান মুখপাত্র সোহাইল শাহীনের ঘোষণা। তালেবানের কাছে আমেরিকা $8,500 কোটি অস্ত্র সমর্পণ করেছে, নিকি হ্যালির তথ্য। বরিশাল কাণ্ডে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের বিবৃতির সঙ্গে ভিন্ন মতের কথা জানালেন মন্ত্রিপরিষদ সচিব। এবং আফগানিস্তান ইস্যুতে সর্বদলীয় বৈঠক ডাকার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাসির মাহমুদ। তালেবান হুঁশিয়ারি দিয়ে বলেছে, পূর্ব ঘোষিত সময় অনুযায়ী সব মার্কিন সেনাকে আফগানিস্তান থেকে প্রত্যাহার করতে হবে, এটা তাদের রেড লাইন। কাতারে তালেবানের দপ্তরের মুখপাত্র সোহাইল শাহীন বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন তথা বিদেশি সেনা প্রত্যাহারে বিলম্বের জন্য আমেরিকাকে মূল্য দিতে হবে। এক্ষেত্রে বিলম্ব সহ্য করা হবে না। মার্কিন কর্মকর্তাদের অনেকেই এরই মধ্যে বলেছেন, আগস্টের মধ্যে মার্কিন সেনা প্রত্যাহার শেষ নাও হতে পারে। পূর্ব ঘোষিত সময়ের মধ্যে সব মার্কিন সেনা প্রত্যাহার নাও হতে পারে বলে স্বয়ং জো বাইডেনও গতকাল ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে লোকজনকে সরিয়ে নিতে মার্কিন সেনাদের আরও বেশি দিন রাখার প্রয়োজন হতে পারে। পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী 31 আগস্টের মধ্যে সব মার্কিন সেনার আফগানিস্তান ত্যাগ করার কথা রয়েছে। এদিকে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ সতর্ক করে বলেছে, যারা আফগানিস্তান ছাড়তে চায় তাদের সবাইকে স্থানান্তরিত করা পূর্ব ঘোষিত সময়ের মধ্যে সম্ভব নয়। আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে গোলাগুলিতে এক আফগান নিরাপত্তারক্ষী নিহত ও 3 জন আহত হয়েছেন। আজ বিমানবন্দরের উত্তর গেইটে এই গোলাগুলির ঘটনা ঘটে। জার্মান সেনাবাহিনীর ওই টুইটে বলা হয়েছে, বিমানবন্দরের উত্তর গেইটে আফগান নিরাপত্তারক্ষী ও পশ্চিমা সেনা সদস্যদের সঙ্গে অজ্ঞাত পরিচয় কয়েকজন বন্দুকধারীর গোলাগুলির ঘটনা ঘটে। এতে এক আফগান নিরাপত্তারক্ষী নিহত এবং 3 জন আহত হন। এর আগে গতকাল কাবুল বিমানবন্দরে 7 জন আফগানের মৃত্যু হয়। হুড়োহুড়িতে তাদের মৃত্যু হয় বলে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। সামরিক জোট নেটোর এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, 15 আগস্টের পর থেকে কাবুল বিমানবন্দরে মারা গেছেন মোট 21 জন। তালেবান এই পরিস্থিতির জন্য মার্কিন বাহিনীকে দায়ী করেছে। জাতিসংঘে নিযুক্ত আমেরিকার সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন,
প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন আফগান তালেবানের কাছে বাগরাম বিমান ঘাঁটি এবং $8,500 কোটি অস্ত্র ও সামরিক সরঞ্জাম সমর্পণ করেছে। গতকাল রোববার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যালি আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে বাইডেন প্রশাসনের বক্তব্যের নিন্দা জানিয়ে বলেন, এটি সম্পূর্ণভাবে তালেবানের কাছে আত্মসমর্পণ। তালেবানের সঙ্গে মার্কিন প্রশাসন কিভাবে আলোচনা করছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা কোনো আলোচনা করছে না, তারা সম্পূর্ণভাবে তালেবানের কাছে আত্মসমর্পণ করেছেন। তারা বাগরাম বিমান ঘাঁটিকে সঁপে দিয়ে এসেছেন, যা ছিল নেটো জোটের গুরুত্বপূর্ণ কেন্দ্র। তারা $8,500 কোটি মূল্যের অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়েছে তালেবানকে। নিকি হ্যালি আরও বলেন, বাইডেন প্রশাসন মার্কিন জনগণকে ফেলে এসেছে। প্রকৃতপক্ষে মার্কিন জনগণকে সরিয়ে নেওয়ার আগে তারা সেনাদেরকে সরিয়ে নিয়েছে। নিকি হ্যালি বলেন, মার্কিন নাগরিকদের যখন তালেবান পণবন্দী করল, তখন সত্যিই সেখানে অবিশ্বাস্য এক দৃশ্যের অবতারণা হয়েছিল। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সঈদ খাতিবজাদে বলেছেন, আফগানিস্তানের ঘটনায় প্রমাণিত হয়েছে আমেরিকাকে বিশ্বাস করা যায় না। তারা যেখানে যায় সেখানেই কেবল নিজেদের স্বার্থ রক্ষায় কাজ করে। তিনি আজ তেহরানে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। খাতিবজাদে আরও বলেছেন, আফগানিস্তানের চলমান পরিস্থিতিতে ওইসব লোকের জন্য বড় শিক্ষা রয়েছে যারা মনে করে আমেরিকা তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি বলেন, আমেরিকা প্রমাণ করেছে নিজ স্বার্থ ছাড়া আর কিছুই তারা বোঝে না এবং মিত্রদের স্বার্থ ও নিরাপত্তাও তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আফগানিস্তানকে ক্ষয়ক্ষতি ও দারিদ্র্য ছাড়া আর কিছুই আমেরিকা দিতে পারেনি বলে তিনি মন্তব্য করেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইরান সবসময় আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার রক্ষায় চেষ্টা চালিয়েছে এবং প্রতিবেশী দেশগুলো এক্ষেত্রে সহযোগিতা করছে। তবে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে মানবাধিকারের দাবিদার শক্তিগুলোর নীরবতায় বিস্ময় প্রকাশ করেছেন খাতিবজাদে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন, দেশের বর্তমান সংকট হচ্ছে একটি যুদ্ধের লক্ষণ, যার নেতৃত্বে রয়েছে বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস ও তার রাষ্ট্রদূত। হিজবুল্লাহ আন্দোলনের সদস্য আব্বাস আল ইয়াতামার স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে সৈয়দ হাসান নাসরুল্লাহ একথা বলেন। তার বক্তব্য টেলিভিশনের মাধ্যমে সম্প্রচার করা হয়। হিজবুল্লাহ মহাসচিব বলেন, প্রতিরোধ আন্দোলন এবং সমস্ত সত্যিকারের জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছে, যার নেতৃত্বে রয়েছে বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস। 2005 সালের পর থেকে এ পর্যন্ত ওই দূতাবাসের যত রাষ্ট্রদূত এসেছেন তারা সবাই হিজবুল্লাহ বিরোধী যুদ্ধে লিপ্ত ছিলেন। হিজবুল্লাহ মহাসচিব বলেন, বৈরুতে রাষ্ট্রদূত লেবাননের সমস্ত বিষয়ে হস্তক্ষেপ করেন। ইরান থেকে তেল আনা প্রসঙ্গে হাসান নাসরুল্লাহ জানান, প্রথম ট্যাঙ্কার লেবাননের পথে রয়েছে, শিগগিরই আরও ট্যাঙ্কার লেবাননের উদ্দেশ্যে রওনা দেবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, শর্টওয়েভ 25 ও 31 মিটার ব্যান্ড আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের বরিশাল জেলায় ইউএনওর বাসভবনে হামলার ঘটনার পর অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের দেওয়া বিবৃতির বিষয়ে সচিবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভিন্ন মতের কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির রিপোর্ট। বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউএনওর বাসভবনে হামলার ঘটনার পর অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের দেয়া বিবৃতির বিষয়ে সচিব সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভিন্ন মতের কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে বরিশালের ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব জানান, বরিশালের এই ঘটনায় সবাইকে একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে। এগুলো যাতে না ঘটে সেজন্য তাদের বলা হয়েছে, আপনারা নিজেরা আগে বসে দেখেন কি সমস্যা সমাধান করা যায়। মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, অ্যাডমিনিস্ট্রেশন কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা জনপ্রতিনিধিদের সবাইকে বলা হয়েছে, আপনারা নিয়মিত ইন্টারঅ্যাক্ট করবেন। ইন্টারঅ্যাকশন যেখানে কম হয় সেখানেই এ ধরনের মিসকমিউনিকেশনের বিব্রতকর ঘটনাগুলো ঘটে। উল্লেখ্য, বরিশাল সদর উপজেলা চত্বরে ব্যানার ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। মধ্যরাতে ইউএনওর বাসভবনে হামলা করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সংঘর্ষে 30 জনের মতো আহত হয়। ইউএনওর বাসভবনে হামলার ঘটনায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কয়েকশো নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া পুলিশ বাদী হয়ে আরও একটি মামলা করেছে। উভয় মামলায় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহকে প্রধান আসামি করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বরিশাল জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনাকে তুচ্ছ হিসেবে উল্লেখ করে এই ঘটনার দ্রুত সমাধানের আশ্বাস দেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। টিকার সংকটের কারণে গণটিকার কার্যক্রম আপাতত আর হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়া টিকা প্রাপ্তির সাপেক্ষে নিবন্ধন নেওয়া হবে বলে জানান তিনি। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে 7 থেকে 8 কোটি মানুষকে টিকার আওতায় আনা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আজ সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, সেপ্টেম্বরের মধ্যে ফাইজারের 60 লাখ টিকা পাবো, এ মাসে কিছু আসবে, বাকিগুলো সেপ্টেম্বরে। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে 10 লাখ ডোজ টিকা আসবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আফগানিস্তান ইস্যুতে সর্বদলীয় বৈঠক ডাকার সিদ্ধান্ত নিয়েছেন। আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ায় ভারতের বিপুল অর্থ বিনিয়োগ অনিশ্চয়তার মুখে পড়েছে। আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আফগানিস্তান ইস্যুতে সর্বদলীয় বৈঠক ডাকার সিদ্ধান্ত নিয়েছেন। কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ওই তথ্য জানিয়েছেন। আগামী 26 আগস্ট বেলা 11টায় সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় বিরোধীদের সমস্ত প্রশ্নের উত্তর দেবে। আজ সোমবার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, আফগানিস্তানের ঘটনাক্রমের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পররাষ্ট্র মন্ত্রককে নির্দেশ দিয়েছেন রাজনৈতিক দলগুলোর নেতাদের অবহিত করার জন্য। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী ওই বিষয়ে আরও তথ্য দেবেন। আসলে বিরোধীরা প্রতিনিয়ত প্রশ্ন তুলছিল যে ভারত সরকার আফগানিস্তানে প্রচুর বিনিয়োগ করেছে। এমন পরিস্থিতিতে যখন তালেবান আফগানিস্তান দখল করতে যাচ্ছে, তখন ভারত সরকারের কৌশল কী হবে? এসব প্রশ্নের উত্তর দিতে সর্বদলীয় বৈঠক ডাকা হচ্ছে। আফগানিস্তান থেকে 146 জন ভারতীয় নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে। কাতারের রাজধানী থেকে 4টি ভিন্ন ভিন্ন বিমানে সোমবার তারা ভারতে পৌঁছেছে। এই বেসামরিক মানুষজনকে গত কয়েকদিনে কাবুল থেকে দোহা নিয়ে যাওয়া হয়েছিল মার্কিন ও উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা ন্যাটোর বিমানে। ভারত আফগানিস্তান থেকে মানুষজনকে বের করে আনার জন্য আমেরিকা, কাতার, তাজিকিস্তান এবং অন্যান্য অনেক বন্ধু দেশের সাথে সমন্বয় স্থাপন করেছে। আফগানিস্তানের রাজধানী থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে ভারতে পর্যন্ত 4টি ফ্লাইটের মাধ্যমে 2 আফগান এমপি সহ 400 জনেরও বেশি মানুষকে দেশে ফিরিয়ে এনেছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা। S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে নতুন একটি চুক্তি করতে যাচ্ছে তুরস্ক এবং রাশিয়া। এই চুক্তির অধীনে আঙ্কারা মস্কোর কাছ থেকে নতুন করে আরও কিছু S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনবে। রাশিয়ার অস্ত্র রপ্তানিকারক সংস্থা রোজো বোরনেক্সপোর্টের প্রধান নির্বাহী কর্মকর্তা আলেকজান্ডার মিখেভ আজ একথা জানিয়েছেন। তিনি বলেন, মধ্যম থেকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে তুরস্কের সঙ্গে শিগগিরই নতুন করে একটি চুক্তি সই হবে। রাশিয়ার এই কর্মকর্তা আরও জানান, বিষয়টি নিয়ে আঙ্কারার সঙ্গে আলোচনা চলছে এবং চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আমাদের এই মিত্রের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা শিগগিরই শুরু করব। তুরস্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক সামরিক প্রদর্শনীর প্রশংসা করে আলেকজান্ডার মিখেভ বলেন, এটি রাশিয়ার জন্য সফল ছিল। প্রদর্শনী থেকে মস্কো অনেক অস্ত্র এবং সামরিক সরঞ্জাম বিক্রির প্রস্তাব পেয়েছে। ফিলিস্তিনের পবিত্র জেরুজালেম, আল কুদস শহর এবং আল আকসা মসজিদ কমপ্লেক্সে দফায় দফায় ইহুদিবাদী ইসরায়েলের হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে আরব লীগ। সংস্থাটি বলেছে, তেল আবিবের এই ভূমিকা বেআইনি এবং পবিত্র আল আকসা মসজিদের ঐতিহাসিক মর্যাদার চরম অবমাননা। ইসরায়েলের অব্যাহত আগ্রাসন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতিও মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। দখলদার ইহুদিবাদীদের পক্ষ থেকে পবিত্র আল আকসা মসজিদে আগুন লাগানোর 52তম বার্ষিকীতে আরব লীগ গতকাল এই হুঁশিয়ারিমূলক বিবৃতি দিয়েছে। 1969 সালের 21 আগস্ট অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি স্থাপনকারী অস্ট্রেলীয় ইহুদি নাগরিক ডেনিস মিশেল রোহান ইসরায়েলের সরকারি কর্মকর্তা ও সামরিক বাহিনীর সহায়তায় আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় মসজিদের দক্ষিণ পূর্ব অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের টিকা আমদানির ব্যাপারে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হওয়ার পরেই শুধুমাত্র বিশ্বস্ত দেশগুলো থেকে তা আনা হয়েছে। গতকাল ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় কেরমান প্রদেশে করোনা পরিস্থিতির উপর আলোচনা করতে গিয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, শত্রুদের প্রতি চরম অবিশ্বাস থাকার কারণ আমরা শত্রুদেরকে বিশ্বাস করি না এবং তাদেরকে আমাদের জনগণের দেহে টিকা দেওয়ার সুযোগ দিতে পারি না, কারণ আমরা জানি যে শত্রুদের নিশ্চিত লক্ষ্য হচ্ছে ইরানি জনগণকে পঙ্গু বানানো। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছে আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। লেবাননের ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ এক ভাষণে বলেছেন, তার দেশে রাজনৈতিক সংকট সৃষ্টির পেছনে সাম্রাজ্যবাদী মার্কিন সরকারের হাত রয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হোসেন। লেবাননের ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ এক ভাষণে বলেছেন, তার দেশে রাজনৈতিক সংকট সৃষ্টির পেছনে সাম্রাজ্যবাদী মার্কিন সরকারের হাত রয়েছে। লেবাননে গত বেশ কিছুদিন ধরে রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে গভীর সংকট চলছে। বাস্তবতা হচ্ছে, এসব সংকট লেবাননের মতো একটি ক্ষুদ্র দেশের জন্য অনেক বড় সমস্যা। লেবাননের নানাবিধ সংকটের পেছনে বহু কারণ রয়েছে এবং এর পেছনে বহু কুচক্রী মহলের কারসাজি রয়েছে। তবে হিজবুল্লাহ মহাসচিব নাসরুল্লাহ সহ দেশটির অভ্যন্তরীণ ও বাইরের বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, লেবাননে এই ভয়ানক পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র দায়ী। নাসরুল্লাহ তার দেশের সংকট সৃষ্টিতে মার্কিন ভূমিকার কথা জানিয়ে 4টি বিষয়ের কথা উল্লেখ করেছেন। প্রথমত, বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস লেবাননের অভ্যন্তরে রাজনৈতিক, অর্থনৈতিক সহ অন্যান্য সমস্যা সৃষ্টিতে বড় ধরনের ভূমিকা রাখছে। হিজবুল্লাহর ক্রমবর্ধমান শক্তি ও জনপ্রিয়তা এবং ইসরায়েলের সঙ্গে দেশটির সীমান্ত থাকায় লেবাননের ব্যাপারে যুক্তরাষ্ট্রের বিশেষ আগ্রহ রয়েছে। আগ্রহের মাত্রা এতটাই বেশি যে যুক্তরাষ্ট্র ইরাকের পর লেবাননে তাদের সবচেয়ে বড় দূতাবাস গড়ে তোলার চেষ্টা করছে। এই কারণে হিজবুল্লাহ মহাসচিব নাসরুল্লাহ গতরাতে তার ভাষণে বলেছেন, বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূত ও অন্য কর্মকর্তারাই লেবানন পরিচালনার প্রতিটি বিষয় নিয়ন্ত্রণ করছে, নীতি নির্ধারণ করে দিচ্ছে। এমনকি হিজবুল্লাহ ইরান থেকে যে জ্বালানি তেল কিনেছে সেখানেও হস্তক্ষেপ করে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে মার্কিন দূতাবাস। লেবাননের বিরুদ্ধে বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাসের ষড়যন্ত্রের দ্বিতীয় দিক হচ্ছে, এই দূতাবাস লেবাননের মাটিতে বসে ইসরায়েল বিরোধী প্রতিরোধ শক্তি হিজবুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্রের সবচেয়ে বড় ঘাঁটিতে পরিণত হয়েছে। অন্য কথায় বলা যায়, মার্কিন দূতাবাস তাদের অনুগতদের সহযোগিতায় হিজবুল্লাহর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। মার্কিন দূতাবাসের ষড়যন্ত্রের তৃতীয় দিক হচ্ছে, যুক্তরাষ্ট্র সম্প্রতি জর্দান থেকে বিদ্যুৎ কেনার জন্য লেবাননকে প্রস্তাব দিয়েছে। হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহ ইরান থেকে তেল কেনার উদ্যোগ গ্রহণের পরপরই মার্কিন দূতাবাস ওই প্রস্তাব দেয়। যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবের মূল উদ্দেশ্য হচ্ছে ইরানের কাছ থেকে তেল কেনার পদক্ষেপ বানচাল করে দেয়া। মার্কিন দূতাবাসের ষড়যন্ত্রের চতুর্থ দিক হচ্ছে, যুক্তরাষ্ট্র লেবাননের এই দুর্যোগে কোনো সহযোগিতা তো করছে না, এমনকি অন্য দেশও যাতে সহযোগিতা করতে এগিয়ে না আসে সেই চেষ্টা করছে। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radio teheran bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। করোনা ভাইরাস সংক্রমণের মধ্যেই বাংলাদেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব ভয়ঙ্কর হয়ে উঠেছে। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা।
এই অবস্থায় মিডফোর্ড হাসপাতাল, রেলওয়ে, জেনারেল হাসপাতাল সহ রাজধানীর 6টি হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি। বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের মধ্যেই ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব ভয়ঙ্কর হয়ে উঠেছে। প্রতিদিন গড়ে প্রায় 300 রোগী ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন। এই অবস্থায় মিডফোর্ড হাসপাতাল, রেলওয়ে হাসপাতাল সহ রাজধানীর 6টি হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করেছে। হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের অধিকাংশই রাজধানীর বাসিন্দা। এর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে 259 জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 32 জন। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে 36 জন। সরকারি হিসাব মতে চলতি বছরের 1 জানুয়ারি থেকে এ পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন 8750 জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন 6787 জন। এ মৌসুমে ডেঙ্গু এবং করোনা সংক্রমণ বৃদ্ধি প্রসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার শরফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেছেন, বর্তমানে বাংলাদেশে ডেঙ্গু এবং করোনা এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে মানুষ কোন রোগে ভুগছে নিজেই যখন বুঝতে পারে না। ডেঙ্গুটি সাধারণত জুন থেকে সেপ্টেম্বর এই সময় হয়ে থাকে এবং এই সময় আপনারা জানেন যে পরিষ্কার পানিতে এই এডিস মশা জন্মে, যার ফলে ডেঙ্গু হয়। জ্বর যখনই হবে, এখন মানুষের জন্য একটাই পরামর্শ, দুটো টেস্টই তাকে করতে হবে, তার কি ডেঙ্গু আছে না করোনা আছে। যদি দুটিই থাকে সেক্ষেত্রেও বলা হয় যে কোনটি বেশি। কিছুটা ডেঙ্গুতে একটা আমরা বলি যে ওয়ার্নিং সাইন আছে, যেমন তার পেটে ব্যথা হয়, তার বমি হয়, রক্ত বমি পর্যন্ত হয়, এটা কিন্তু ডেঙ্গুতে হতে পারে। সুতরাং জ্বর হলেই 3 থেকে 5 দিন কিন্তু খুব সতর্ক থাকতে হবে। প্রথম এই যে 3 দিনের মধ্যে হয়তো জ্বর কমে গেল, কিন্তু তার এই ওয়ার্নিং সাইন আছে কিনা এর জন্য কিন্তু চিকিৎসকের পরামর্শ দিতে হবে। আরেকটা কথা বলে রাখি, যে কোনো জ্বর হলে ওই যে অনেকে অ্যাসপ্রিন অথবা ক্লোফিনাক জাতীয় ওষুধও খায়, এটা এখন খাওয়া যাবে না। কারণ কোন রোগ আমরা যেহেতু জানি না, আমরা সেই কারণে সবাইকে অনুরোধ করব প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধ আপনারা জ্বর বা ব্যথার জন্য এখন খাবেন না। ওদিকে বিগত বছরগুলোর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ডেঙ্গু প্রতিরোধে ঢাকার 2 সিটি কর্পোরেশন বিভিন্ন পদক্ষেপ নিয়ে মাঠে নামলেও কমছে না ডেঙ্গু রোগীর সংখ্যা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সচিব মাসুদ আলম সিদ্দিকী জানিয়েছেন, ডিএনসিসির আওতাধীন 10টি অঞ্চলে মশক নিধন কার্যক্রম তদারকির জন্য কর্মকর্তাদের সমন্বয়ে তদারকি টিম গঠন করা হয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত।